কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার, রোহিঙ্গা সংকট সমাধানে ফের আলোচনার আশাবাদ। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, ইমরান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 12 মে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। পালানোর দাপ্তরিক তথ্য না থাকায় শেখ পরিবারের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চায় দুদক। সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুকের বিরুদ্ধে মামলা। এবং বিএনপির 31 দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বললেন মির্জা আব্বাস। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। 4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ নিয়ে দ্বিতীয়বার সফরে আসছেন তিনি। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সফরকে কেন্দ্র করে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকট আবারও আলোচনার কেন্দ্রে আসবে আশা করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। 2017 সালের পর বৃহস্পতিবার আবারও বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। 4 দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সময় 4 দিনের সফরসূচি তুলে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, শুক্রবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রে আনতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রেস সচিব। বলেন, এই সফরের মূল লক্ষ্যই হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। এজন্য রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। এছাড়া নির্বাচন কমিশন বনাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মতবিরোধী প্রসঙ্গে প্রেস সচিব জানান, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ঐকমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো, যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মখা আলমগীর, বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 12 মে তদন্ত প্রতিবেদন জমা হবে জানিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা তদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। 11 বছর আগে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল জনসমাবেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। দেশের ইসলামী শক্তি দমনে দিনভর দফায় দফায় হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। রাতে বিদ্যুৎ বন্ধ করে চালানো সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে অনেককে হত্যার অভিযোগ করে হেফাজতে ইসলাম। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে
তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক, সাবেক IGP, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক DIG। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ইসলামী বিদ্বেষী মনোভাবের কারণেই অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর সুষ্ঠু বিচারেরও দাবি করেন তারা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শুনানি শেষে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 68টি ব্যাংক হিসেবে প্রায় 450 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ পরিবারের সদস্যদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে দাপ্তরিক কোনো তথ্য না থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয় 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির 31 দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, লোভী রাজনৈতিক দল ও রাজনীতিকদের মূল লক্ষ্য ক্ষমতা, সেখানে দেশপ্রেমের লেশমাত্র নেই। আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণে আলোচনার মধ্য দিয়ে সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সংস্কারের 31 দফা তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই 31 দফার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, এমন ধারণা এখন অমূলক নয়। 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে পারেন। বিএনপির সমালোচনাকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েকটি দল নির্বাচনকে ভয় পায়। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভিতরে নাই। এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশের জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসরদের অস্থিতিশীলতা তৈরির পায়তারা বন্ধ হয়নি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় পুলিশের উপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখতে চায় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান বক্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তদের বিচার, মব ভায়োলেন্স থামানো ও মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণকমিটি। জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ধর্ষণের শিকার আসিয়ার সিজিএস লেভেল কমে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে জানিয়ে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4। আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। দেশব্যাপী নারকীয় ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। বুধবার দুপুরে সংগঠনটির ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। খুব সংক্ষিপ্তভাবে এই আসামিদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। সারা দেশের মতো নোয়াখালীতেও ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নোয়াখালী জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সব ক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। যে যাবৎকাল যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী নিপীড়নের যত ঘটনা ঘটেছে, সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার কার্য সম্পাদন দ্রুত গতিতে করা হয়, তার আমরা জোর দাবি জানাই। ঝিনাইদহেও বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিচার করার জন্য দাবি করছি আপনাদের সবার কাছে, ধর্ষকের বিচার। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা দ্রুত নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ধর্ষণের মামলায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আইন সংশোধন করা হচ্ছে। এরই মধ্যে আইনের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে 5 দফা দাবি নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ বিরোধী মঞ্চের দাবিগুলো যৌক্তিক। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় কোনো প্রকার কাল বিলম্ব করা হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর ওপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সময় গণ অভ্যুত্থানের বিজয়ের মূল কৃতিত্ব নারীদের বলেও মন্তব্য করেন তিনি। একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। মাগুরার ঘটনায় কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। রাজশাহীর তানোরে ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার বিকেলে উপজেলার পাচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউনিয়ন বিএনপির ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষ্ণপুর মোড়ে পৌঁছলে দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 গ্রুপের সমর্থকরা। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মমিনুল হক মমিন, তার ভাই গামিউল ইসলাম ও অপর গ্রুপের ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা ও লুৎফর রহমান আহত হন। এর মধ্যে গামিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাজশাহীতে 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কেন আসলে 2 গ্রুপের সংঘর্ষ বাধে এবং বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে, সব মিলিয়ে যদি সেখানকার চিত্র তুলে ধরতেন। ধন্যবাদ জ্যোতি। বিষয়টি একটু পেছন থেকে বলতে হয়। সেটি হলো যে রাজশাহী 1 আসনের তানোর এবং গোদাগাড়ি, এই 2টি উপজেলা মিলে একটি আসন। এই নির্বাচনী আসনে মূলত আধিপত্য কেন্দ্র করেই কিন্তু বিএনপির 2টি গ্রুপ বিদ্যমান আছে এবং সেই গ্রুপের যে আধিপত্য ধরে রাখার যে কৌশল, তারই অংশ হিসেবে কিন্তু মাঝে মাঝেই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ওই এলাকার যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন, শরীফউদ্দিন, তিনি, এবং আরেকটি গ্রুপ আছে যারা এই গ্রুপের বিপক্ষে অবস্থান করছেন, তেমন একটি গ্রুপ আছেন। বর্তমানে যে সংঘর্ষের ঘটনাটি গতকালকে ঘটেছিল, সেটি হচ্ছে শরীফউদ্দিনের এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে সেখানে কে আগে বা কে পরে থাকবেন এ নিয়েই মূলত সংঘর্ষটি শুরু হয়। সেখানেই শরীফউদ্দিনের পক্ষেরই 2টি গ্রুপের মধ্যে এই সংঘর্ষটি হয় এবং সাবেক চেয়ারম্যান কিন্তু এই গামিউল ইসলাম, তিনি কিন্তু মারা যান। বলা যায় যে আধিপত্য ঘিরে ওই এলাকায় মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং সেইখানে বিএনপির যে 2টি গ্রুপ বিদ্যমান আছেন, কিছুদিন আগেও কিন্তু ওই এলাকার যিনি আরও একজন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, তার উপরেও কিন্তু এই গ্রুপের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটেছিল, তিনি যখন সে এলাকায় প্রচারণায় গিয়েছিলেন। তারেক রহমানের যে 31 দফা আছে, সেই প্রচারণায় যখন যান তার উপরে হামলার এই ঘটনাটি কিন্তু ঘটেছিল। মাঝে মাঝে তানোর এবং গোদাগাড়ি 2টি উপজেলাতেই বিএনপি তাদের নিজস্ব যে সংগঠনগুলি আছে, তাদের যে সহযোগী সংগঠনগুলি আছে, তাদের মধ্যেও কিন্তু মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে। এর পেছনের যে কারণ, স্থানীয় নেতারা কিছুক্ষণ আগেও যখন আমি কথা বলেছি, এই হত্যাকাণ্ডটি নিয়ে ইতিমধ্যে কিন্তু তানোরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং 2টি পক্ষের মধ্যে যে উত্তেজনা, সেটি কিন্তু বিরাজ করছে এবং তারা যে কারণ এই হত্যাকাণ্ড কিংবা দফায় দফায় যে সংঘর্ষ বা মাঝে মাঝে যে সংঘর্ষের ঘটনাটি ঘটছে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে ওই অঞ্চলে বিএনপির যে কমিটি, সেই কমিটিগুলো এখন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি এবং 3 মাসের কমিটি এখন পর্যন্ত 6 বছর ধরে চলছে। সেখানে সবগুলি উপজেলা এবং সবগুলি ইউনিয়নের যে ওয়ার্ড কমিটি আছে, সেগুলোও
গঠন করা হয়নি। ফলে আধিপত্য ধরে রাখা নিয়ে বিএনপির দুটি পক্ষ সবসময় সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছেন এবং তাদেরই ফলশ্রুতিতে বর্তমানে এই যে সংঘর্ষগুলি এগুলি ঘটছে। আরেকটি বিষয় সেটি হলো যে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে ঘিরেও কিন্তু বিএনপির যে নেতারা যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের মধ্যেও এক ধরনের জনপ্রিয়তা তুলে ধরার যে কৌশল সেটির অংশ হিসেবে ইফতার মাহফিল, শীতের সময় আমরা দেখেছি কম্বল বিতরণ, এগুলোকে ঘিরেও কিন্তু সেখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। যেমন 500 লোককে আমন্ত্রণ জানিয়ে 200 লোককে কম্বল দেওয়ার ফলেও কিন্তু সেখানে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত যে অবস্থা সেখানে বিএনপির যে বিবদমান গ্রুপগুলি আছে তাদের মধ্যে যে সংঘর্ষগুলি হচ্ছে সেখানে অন্য কোনো রাজনৈতিক দলগুলি কিন্তু সংঘর্ষে জড়াচ্ছে না। বিএনপি তাদের নিজেদের মধ্যে যে অভ্যন্তরীণ ক্রন্দল আছে সেটি কিন্তু এই সংঘর্ষের মাধ্যমে প্রকট হয়েছে এবং গামিউল ইসলাম যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান, তিনি হত্যাকাণ্ডের বলি হলেন। বলে যে রাজশাহীতে কিন্তু এর অন্যান্য উপজেলাগুলিতেও কিন্তু বিএনপির এই সংঘর্ষের যে ঘটনা, বিএনপির অভ্যন্তরীণ যে ক্রন্দল সেগুলো ধীরে ধীরে প্রকট হচ্ছে। কেন্দ্রীয় হস্তক্ষেপেও কিছুদিন আগেও আমরা দেখেছি যে জেলা এবং মহানগরের নেতৃবৃন্দকে নিয়েও কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসেছিলেন, তারপরেও যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং বিএনপির যে ক্রন্দল সেটি কিন্তু আরও প্রকাশ্য হচ্ছে। এবং কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে গোদাগাড়ি এবং তানোর দুটি উপজেলাতেই বিবদমান যে গ্রুপগুলি আছে বিএনপি তাদের মধ্যে যে সংঘর্ষ সেটি আরও তীব্রতর হয়ে উঠছে। দিনে যত যাচ্ছে বিএনপি নেতৃবৃন্দ আরও নিজেদের মধ্যে সহিংসতার যে ঘটনা সেগুলো বেশি করে ঘটাচ্ছেন। মূলত এখন বিএনপি নেতৃবৃন্দ সেখানে যেটি দাবি করছেন যে রাজশাহী 1 আসনের যিনি মনোনয়ন প্রত্যাশা করেন বিএনপির সাবেক সেনা কর্মকর্তা শরীফউদ্দিন, তার লোকজন এই সংঘর্ষের ঘটনাগুলি ঘটিয়েছেন এবং তারা এগুলো ঘটাচ্ছেন পক্ষান্তরে। আর শরীফউদ্দিনের লোকজন দাবি করছেন যে তার বিপক্ষে যারা আছেন তারা মূলত উস্কানি দিয়ে এইসব সংঘর্ষের ঘটনাগুলি ঘটাচ্ছেন এবং এইসব সংঘর্ষগুলির কারণেই তানোর এবং গোদাগাড়িতে বর্তমানে বিএনপির রাজনীতিতে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তো যুথি রাজশাহী থেকে যে সর্বশেষ এই ছিল আমার কাছে, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। আমাদের সহকর্মী কাজী শাহেদ যুক্ত ছিলেন রাজশাহী থেকে। দেখছেন সংবাদ রাত। যে সমস্ত গণমাধ্যম কর্মীদের সঠিক বেতন দিতে ব্যর্থ হবে সে সমস্ত গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকার শীর্ষক আলোচনার সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোর রক্তচোষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সাংবাদিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা স্মরণ করে তিনি বলেন, মূল ধারার গণমাধ্যমের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকারে কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পক্ষে নয়, তাই সকলকে দেশের স্বার্থে সঠিক জার্নালিজম করার আহ্বান জানান শফিকুল আলম। জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ভালো চামচামি করতে পারে তারা ভালো বেতন পায়। একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে, এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের বাইরে গেলে ভোটার তালিকা সহ অন্যান্য কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে মনে করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এজন্য বৃহস্পতিবার দেশের সব নির্বাচন অফিসে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা জানান, এনআইডিকে কমিশন থেকে আলাদা করা হলে ডাটা সংগ্রহের সমন্বয়হীনতা দেখা দিবে। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে সরকারকে চিঠি দেয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেয়ার এই কর্মসূচি ঘোষণা করে তারা। কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগ পর্যন্ত এনআইডি ইসির কাছেই থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে এই কথা বলেন তিনি। আরো বলেন, নির্বাচন কমিশনের অধীনে থাকা সব তথ্য তাদের কাজে লাগে না, তাই আমরা আপাতত যার যার কাছে যে তথ্য আছে তা তাদের কাছেই থাকবে। পরবর্তীতে কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে নেওয়া হবে। এছাড়াও 2007 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ ও কারিগরি সহায়তায় নির্বাচন কমিশন এনআইডি প্রস্তুত করে। এখন পর্যন্ত ডেটাবেজে 35 ধরনের তথ্য রয়েছে। নির্বাচন কমিশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়,
কিংবা আমাদের যে বর্ডার কন্ট্রোল, স্থানীয় সরকার, প্রত্যেকটা মন্ত্রণালয় তার সেবা দেওয়ার জন্য যতটুকু ডেটা প্রয়োজন ততটুকু ডেটার ওনারশিপ নেবে, কিন্তু সব ডেটার ওনারশিপ নেবে না। অর্থাৎ আমরা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কথা বলছি, যেখানে একটা মাত্র মন্ত্রণালয় বা একটা মাত্র অথরিটি সব ডেটার কন্ট্রোল নিয়ে নেবে না। সব ডেটার কন্ট্রোল নিয়ে নিলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই ডেটা ভালনারেবিলিটি তৈরি হয় এবং ডেটা ফ্লোতে বাধার সৃষ্টি হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।